আমরা মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে কি কি পার্টগুলো দেখতে পাচ্ছি। তাহলে 1 নম্বর পয়েন্টে আমরা লিখতে পারি কি, যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মেইন যেটা, সেটা হলো টেস্টিস। এই টেস্টিসই হচ্ছে প্রধান রিপ্রোডাক্টিভ অর্গান। তাহলে প্রধান জনন অঙ্গ হলো মেলদের ক্ষেত্রে টেস্টিস। এই টেস্টিস কে দেখতে জাস্ট এরকম বিন শেপ। এই টেস্টিসের বাইরে যে একটা লেয়ার থাকে, সেই লেয়ারটাকে বলা হয় টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া। এই টিউনিকা অ্যালবুজিনিয়া থেকে কতগুলো ফাইবার আড়াআড়িভাবে বিস্তৃত হয়ে টেস্টিসকে কতগুলো চেম্বার বা প্রকোষ্ঠে ভাগ করেছে। যে একটা টেস্টিসের মধ্যে চেম্বার বা প্রকোষ্ঠের সংখ্যা প্রায় 250টি। কটা? 250টি চেম্বার বা প্রকোষ্ঠ রয়েছে। চেম্বার বা প্রকোষ্ঠ। এবারে বলছে এই যে চেম্বার, এই চেম্বার বা প্রকোষ্ঠের মধ্যে কি থাকে না, অসংখ্য শুক্রোৎপাদক নালিকা বা সেমিনিফেরাস টিউবিউলস। কি বলে এগুলোকে? সেমিনিফেরাস টিউবিউলস। সেমিনিফেরাস টিউবিউলস বা শুক্রোৎপাদক নালিকা। শুক্রোৎপাদক নালিকা। এই শুক্রোৎপাদক নালিকাগুলো পরস্পর জুড়ে গিয়ে একটা রিজু নালিকা গঠন করে, যাকে রেটিটেস্টিস বলে। এই রেটিটেস্টিসগুলো মিলিত হয়ে তৈরি করে ভাসা ইফারেন্সিয়া। এই ভাসা ইফারেন্সিয়া চূড়ান্তভাবে মিলিত হয়ে তৈরি করে এপিডিডাইমিস। এই যে এপিডিডাইমিস দেখতে পাচ্ছ, এপিডিডাইমিসটা টেস্টিসের মধ্যভাগ বরাবর উপর থেকে, এই টেস্টিসের মধ্যভাগ বরাবর উপর থেকে নিম্ন প্রান্ত পর্যন্ত বিস্তৃত। এই এপিডিডাইমিস তারপরে মিলিত হয়েছে, বা এপিডিডাইমিস থেকেই তৈরি হয়েছে ভাস ডিফারেন্স অর স্পার্ম ডাক্ট। এবারে এই সেমিনিফেরাস টিউবিউলস, মনে করো সেমিনিফেরাস টিউবিউলস দেখতে এরকম। ডাক্ট। এই সেমিনিফেরাস টিউবিউলসের মধ্যে কি প্রোডাকশন হয় না, এর মধ্যে স্পার্ম প্রোডাকশন হয়। এবারে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি দেখি, যে এই সেমিনিফেরাস টিউবিউলসের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার যদি দেখি, অ্যানাটমি, অ্যানাটমিক্যাল স্ট্রাকচার
স্ট্রাকচার অফ seminiferous tubules. seminiferous tubules এর মধ্যে 5টা সেল লেয়ার্স দেখতে পাবো। সেগুলো কি কি না, 1 নম্বরে হলো স্পারমাটোগোনিয়া, প্রথম যে সেলের লেয়ার। দ্বিতীয় যে সেলের লেয়ার রয়েছে তাকে বলছে প্রাইমারি স্পারমাটোসাইট। প্রাইমারি স্পারমাটোসাইট। নেক্সট সেকেন্ডারি স্পারমাটোসাইট। নেক্সট স্পারমাটিড। তারপরে হলো স্পারমাটোজোয়া। এই 5টা সেলের লেয়ার আমরা কোথায় দেখতে পাবো না, সেমিনিফেরাস টিউবিউলস এর মধ্যে দেখতে পাবো। আর সেমিনিফেরাস টিউবিউলস এর মেমব্রেন থেকে, বেস মেমব্রেন থেকে একটা লার্জ সেল কেন্দ্রের দিকে বিস্তৃত থাকে। তো এই লার্জ সেলগুলোকেই বলা হয় সার্টোলি সেল। আবার এটাকে নার্ভ সেলও বলা হয়। তার কারণ কি না, এই সার্টোলি সেল স্পার্মগুলোকে নিউট্রিশন প্রোভাইড করে। আর সার্টোলি সেল থেকে স্পার্মগুলো অর্থাৎ স্পারমাটোজোয়া মানে আমরা ম্যাচিওর স্পার্মকে স্পারমাটোজোয়া বলতে পারি। আর স্পারমাটিড হলো ইমম্যাচিওর স্পার্ম। তো এই স্পারমাটিড বা ইমম্যাচিওর স্পার্মগুলো এই সার্টোলি সেল থেকে নিউট্রিশনটাকে সংগ্রহ করে তারা ম্যাচিওর স্পার্ম অর্থাৎ স্পারমাটোজোয়াতে কনভার্ট হয় বা পরিণত হয়। এই স্পার্ম তৈরি হয়ে যাওয়ার পর বা ম্যাচিওর স্পার্ম হয়ে যাওয়ার পর সার্টোলি সেল থেকে স্পার্মগুলো রিলিজ হয়। এই সার্টোলি সেল থেকে স্পার্ম রিলিজ হওয়াকে বলা হয় স্পারমিয়েশন। তাহলে স্পারমিয়েশন আমরা কাকে বলবো না, রিলিজিং স্পার্ম ফ্রম সার্টোলি সেল ইজ নোন অ্যাজ স্পারমিয়েশন। হ্যাঁ, তাহলে আমরা জানলাম মানুষের টেস্টিস বা শুক্রাশয় হচ্ছে দুটো। তো সেটা স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থান করে। সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে স্ক্রোটামের ব্যাপারটা জানবে। 2 নম্বর হলো স্ক্রোটাম বা শুক্রাশয় থলি। এই স্ক্রোটাম বা শুক্রাশয় থলির মধ্যে কি থাকে, টেস্টিস থাকে। তাহলে এটা হলো স্ক্রোটাম। এই স্ক্রোটামের 7টা লেয়ার, 7 লেয়ার্স। ফার্স্ট লেয়ার হলো স্কিন। আর লাস্ট লেয়ার হলো টিউনিকা ভ্যাজাইনালিস। এই টিউনিকা ভ্যাজাইনালিসের 2টো লেয়ার।
বাইরের লেয়ারটাকে বলা হয় প্যারাইটাল লেয়ার, আর ভেতরেরটাকে বলা হয় ভিসেরাল লেয়ার। ভিসেরাল লেয়ার যদি ড্রয়িং আউট করি তাহলে মনে করো এই পুরো লেয়ারটা হলো টিউনিকা ভ্যাজাইনালিস। তাহলে এই বাইরের লেয়ারটা হচ্ছে প্যারাইটাল, আর এই ভিতরের লেয়ারটা হলো ভিসেরাল। এই প্যারাইটাল এবং ভিসেরাল লেয়ারের মাঝখানে একটা স্পেস রয়েছে। সেই স্পেসের মধ্যে এক ধরনের ফ্লুইড বা তরল থাকে, তাকে বলা হয় হাইড্রোসিলিক ফ্লুইড। হাইড্রোসিলিক ফ্লুইড। এই হাইড্রোসিলিক ফ্লুইডের কাজ হচ্ছে টেস্টিসকে বাইরের আঘাত থেকে রক্ষা করা। এবারে একটা জিনিস জানার, যে স্ক্রোটামের টেম্পারেচারটা আমাদের বডি টেম্পারেচারের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম। তার কারণ হচ্ছে আমাদের বডি যে টেম্পারেচার, এই বডি টেম্পারেচারে স্পার্ম প্রোডাকশান কিন্তু হয় না। আর স্ক্রোটামের টেম্পারেচারটা আমাদের বডি টেম্পারেচারের থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। সেই কারণে এটা স্পার্ম উৎপাদন বা শুক্রাণু উৎপাদনের ক্ষেত্রে এই টেম্পারেচারটা উপযুক্ত। হলো দ্বিতীয় নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট দাঁড়ালো এপিডি এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিস যে টেস্টিসের মধ্যদেশের দৈর্ঘ্য বরাবর ঊর্ধ্ব প্রান্ত থেকে নিম্ন প্রান্ত পর্যন্ত, এটা যদি টেস্টিস হয়, এই টেস্টিসের উপর থেকে একেবারে নিচ পর্যন্ত বিস্তৃত এই নালীটাকে বলা হয় কি না এপিডিডাইমিস। এখানে কি হয় না শুক্রাণুটা সাময়িকভাবে পুষ্টি লাভ করে। 4 নম্বর, এপিডিডাইমিসের পরে যেটা রয়েছে সেটা হলো ভাস ডিফারেন্স। তাই স্পার্ম ডাক্ট বা ভাস ডিফারেন্স আমরা 4 নম্বর পয়েন্ট করব। ভাস ডিফারেন্স। তাহলে যদি বলে যে ভাস ডিফারেন্স কি, না তখন বলতে হবে যে এপিডিডাইমিস থেকে উৎপন্ন হয়ে ইউরেথ্রা পর্যন্ত বিস্তৃত নালীকে আমরা বলবো ভাস ডিফারেন্স অর স্পার্ম ডাক্ট, যার মাধ্যমে কি হয় না স্পার্মটা বাহিত হয়ে এসে ইউরেথ্রাতে এসে পৌঁছায়। নেক্সট পয়েন্ট, ইউরেথ্রা। ইউরেথ্রার বাংলা হলো মূত্র জনন নালী। তো ইউরেথ্রা নাম বা মূত্র জনন নালী নাম হয়েছে তার কারণ হলো এই নালীটার মধ্য দিয়ে স্পার্ম এবং ইউরিন অর্থাৎ মূত্র দুটোই নির্গত হয় বলে এই নালীটা বা এই ডাক্টার নামকরণ করা হয়েছে ইউরেথ্রা বা মূত্র জনন নালী। নেক্সট পয়েন্ট, প্রোস্টেট গ্ল্যান্ড। প্রোস্টেট গ্ল্যান্ড ইউরেথ্রাকে বেষ্টন করে বা ঘিরে যে গ্ল্যান্ডটা থাকে তাকেই প্রোস্টেট গ্ল্যান্ড বলে। প্রোস্টেট গ্ল্যান্ডের ফাংশনটা কি না প্রোস্টেট গ্ল্যান্ড থেকে মিউকাস সিক্রেশন হয়। এই মিউকাস সিক্রেশন হলে কি হয় না ইউরেথ্রার মধ্য দিয়ে শুক্রাণু বা স্পার্ম রিলিজ হওয়া বা স্পার্মের নির্গমন হওয়াটা অনেক বেশি সহজ হয়। নেক্সট যে গ্ল্যান্ডটা রয়েছে 7 নম্বর
সেটা হলো কাউপার্স গ্ল্যান্ড। কাউপার্স গ্ল্যান্ড অর এর আরেকটা নাম রয়েছে বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড। ছবিতে দেখে নাও, বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড বা কাউপার গ্ল্যান্ডসের অবস্থান কোথায়? প্রস্টেট গ্ল্যান্ডের নিচে ইউরেথ্রার দুপাশে মোটর দানার মতো যে দুটো গ্ল্যান্ড থাকে তাকে কাউপার্স গ্ল্যান্ড বা বাল্বোইউরেথ্রাল গ্ল্যান্ড বলে। এই কাউপার গ্ল্যান্ড থেকে মিউকাস সিক্রেশন হয়, ফলে ইউরেথ্রা বা মূত্রজনন নালীটা পিচ্ছিল হয়ে যায়, যার ফলে শুক্রাণু নির্গমনটা অনেক সহজ হয়।